Welcome to my class 10 life science class. My dear students, লাস্ট এপিসোডে আমরা বংশগতিতে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম এই সংক্রান্ত অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স এবং সম্পূর্ণ প্রকটতা বা কোডমিনেন্স এইগুলো আমরা সহপ্রকটতা আমরা এগুলো পড়েছিলাম। সহপ্রকটতা বা কোডমিনেন্স এগুলো পড়েছিলাম, উদাহরণসহ ব্যাখ্যা করেছিলাম। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের পরে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত মাধ্যমিকের সিলেবাসে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটাই প্রবেশ করানো হয়েছে বা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটাই ইনক্লুড করা হয়েছে। এরপরে এই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমরা তাহলে আলোচনা করছি। এখন মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখো, সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, এটা মেনলি কী প্রসেসে করা? এই যে লিখেছি না পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে মেনলি এক্স এক্স এবং এক্স ওয়াই এই পদ্ধতি। যদি পদ্ধতির কথা বলে আমরা একটু ডিটেলসে পড়ে নেব। দেখো, মাতৃগর্ভে তথা প্রেগনেন্সি বা গর্ভাবস্থার সময় যে ভ্রূণটি মাতৃজঠরে আস্তে আস্তে গঠিত হচ্ছে তার লিঙ্গ নির্ধারণ কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমরা করতে পারি না। ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কি করতে পারি না, সেক্স ডিটারমিনেশন করা যায়। কিন্তু এই যে গর্ভস্থ ভ্রূণটা কি ছেলে না মেয়ে এটা কিন্তু নির্ধারণ করা কিন্তু ইললিগাল। আমরা যেটা বলতে পারি যে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে সেটার ওই অ্যামনিওসেন্টেসিস তরলটাকে কালেক্ট করে তার মধ্যে দিয়ে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়, সেটা তোমরা পরে পড়বে। কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যে এক্স 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 ওয়াই এই মেথড, এটা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে ক্রোমোজোমের ভিত্তিতে। আমরা জানি মহিলাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যে ডিপ্লয়েড সেল থাকে, অর্থাৎ ডিপ্লয়েড সেল বলতে 2n=46, আমরা জানি টোটাল 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে অ্যালোজোম, তাহলে টোটাল 23 জোড়া ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোম পুরুষ এবং মহিলা নির্বিশেষে অবস্থান করে, কিন্তু ক্রোমোজোমের বিন্যাসে দেখা গেছে অ্যালোজোমের ভিন্নতা দেখা যায়। অর্থাৎ অ্যালো মানে ডিফারেন্ট। দেখা গেছে পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম এবং একটা ওয়াই ক্রোমোজোম, এটা হচ্ছে ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে বা ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে হয়। কিন্তু হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে কী হবে না, সেটাই তখন হাফ হয়ে যাবে। দেখো, মহিলাদের ক্ষেত্রেও একইভাবে কিন্তু 46টা ক্রোমোজোম, সেখানে কীরমভাবে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে না, 44টা হচ্ছে অটোজোম বা 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে অ্যালোজোম, কিন্তু সেই 1 জোড়া হচ্ছে হোমোগ্যামেটিক প্রকৃতির, অর্থাৎ এক্স এবং এক্স। দেখো লক্ষ্য করে, এখানে মহিলা দেখানো হয়েছে, ফিমেল সাইন দেওয়া আছে 44a+XX, আর এখানে দেখো দেওয়া আছে 44a+XY, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা পি জোন। আর এদিকে দেখো এই যে 44a+XX আর এদিকে 44a+XY, এটা কিন্তু 2n=46 তথা ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার যদি সেটা আমরা জানি জাইগোট থেকে কী হয়, গ্যামেট প্রোডাকশন হবে। কখন না, গ্যামেটাঞ্জিয়াল সেল থেকে। ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড গ্যামেট কোষ উৎপন্ন হবে, তার মানে সেটা কি n=23। এটা যদি 2n=46 হয় তাহলে তার হাফ হবে n=23। সেক্ষেত্রে দেখো এই যে মহিলাদের ক্ষেত্রে তাহলে দুই ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। কী কী? এক হচ্ছে 22a+X, আবার হচ্ছে 22a+X। ক্রোমোজোমের বিন্যাসের দিক থেকে তাহলে এইগুলো একই প্রকার অ্যালোজোমের ভিত্তিতে, তাই এটাকে আমরা বলতে পারি হোমোগ্যামেটিক। এখানে কিন্তু দুটো ভিন্ন ধরনের গ্যামেট প্রোডাকশান হচ্ছে, কারণ এখানে এক্স ওয়াই আছে। এখানে একটা হচ্ছে 22a+X আর একটা হচ্ছে 22a+Y। মিওসিস কোষ বিভাজনের ফলে আমরা জানি হ্রাস বিভাজন ঘটে। জনন মাতৃকোষ থেকে গ্যামেট প্রোডাকশান হচ্ছে মিওসিস কোষ বিভাজনের নামান্তর। এই মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 22a+X 22a+X দুটো আলাদা আলাদা হলো, এক্স আর এক্স, অর্থাৎ এখানে 23টা ক্রোমোজোম, এখানে 23টা ক্রোমোজোম, আবার এখানেও 23টা, এখানেও 23টা। কিন্তু যেহেতু এটা হচ্ছে হেটারোগ্যামেটিক, পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক টাইপের, অর্থাৎ দুই পুরুষদের যে গ্যামেট তাকে কি বলা হয়, শুক্রাণু বলা হয়। তার মানে আমরা এটা বলতেই পারি এই জায়গায় একটা শুক্রাণু, এই জায়গায় একটা শুক্রাণু। একটা শুক্রাণু হচ্ছে ওয়াই ক্রোমোজোমাল বিয়ারিং আর একটা শুক্রাণু হচ্ছে এক্স ক্রোমোজোমাল বিয়ারিং, অর্থাৎ এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণু এবং ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু, দুই ধরনের শুক্রাণু পাওয়া যায় পুরুষদের ক্ষেত্রে। এবার ডিউরিং দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স
অর ডিউরিং দ্য সেক্সুয়াল কপুলেশন কোন শুক্রাণুটা ফার্টিলাইজ করবে ডিম্বাণুকে। দেখো ডিম্বাণু কিন্তু সর্বদা একই ধরনের, অর্থাৎ ডিম্বাণুর ক্ষেত্রে ওই যে বলেছি হোমোগ্যামেটিক, অর্থাৎ এক্স থাকবে, এখানে ওয়াই এর কোনো ব্যাপার নেই, অর্থাৎ সেই জন্য এরা একই প্রকার অর্থাৎ হোমোগ্যামেটিক। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুক্রাণু হচ্ছে দুই প্রকার। প্রবাবিলিটি বাই চান্স অনুযায়ী যে শুক্রাণু অর্থাৎ এক্স ক্রোমোজোমাল শুক্রাণু যদি এই এক্স ক্রোমোজোমাল ডিম্বাণুকে নিষিদ্ধ করে তবে অবশ্যই কন্যা সন্তান উৎপন্ন হবে। একইভাবে দেখো 22a+x এর সাথে 22a+x এটা হবে, আবার 22a+x এর সাথে 22a+x আমরা মেন্ডেলিয়ান ক্রস করে এসেছি ঠিক সেরকমভাবেই কন্যা সন্তান হবে। আবার 22a+x এর সাথে যদি 22a+y হয় তাহলে সেটা পুত্র সন্তান হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে ওয়াই ক্রোমোজোম থাকলেই পুত্র সন্তান। ওয়াই ক্রোমোজোম মানে ওয়াই ক্রোমোজোম কোথায় থাকবে না শুক্রাণু যদি ওয়াই ক্রোমোজোমাল বহনকারী হয়। তার মানে পুরুষদের ক্ষেত্রে যে শুক্রাণুটা মহিলাদের যোনিপথ দিয়ে যাবে সেই ভ্যাজাইনার মধ্যে এক্স ক্রোমোজোমাল বিয়ারিং স্পার্মও যেতে পারে, আবার ওয়াই ক্রোমোজোমাল বিয়ারিং স্পার্মও যেতে পারে, সেটা প্রবাবিলিটি বাই চান্সের ক্ষেত্রে ডিপেন্ড করছে। তাহলে আমরা দেখব এই যে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোমের ভিত্তিতে যে লিঙ্গ নির্ধারণ হচ্ছে বেসিক্যালি ওয়াই ক্রোমোজোম দ্বারাই লিঙ্গ নির্ধারিত হচ্ছে। কারণ দেখো এক্স ক্রোমোজোম কিন্তু শুক্রাণুর ক্ষেত্রেও কমন, আবার ডিম্বাণুর ক্ষেত্রেও কমন। ডিম্বাণুর ক্ষেত্রে তো এক্স ক্রোমোজোমই হয়, আর শুক্রাণুর ক্ষেত্রে এক্স ক্রোমোজোম হয়। তাই এক্স ক্রোমোজোম আর এক্স ক্রোমোজোম হলে কিন্তু কন্যা সন্তান হবে। শুধুমাত্র যে ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমাল শুক্রাণু অর্থাৎ ওয়াই ক্রোমোজোমাল বিয়ারিং স্পার্ম যদি এটাকে ফার্টিলাইজ করে বা ওভাকে ফার্টিলাইজ করে, ওভা সবসময় হচ্ছে এক্স, তাহলে এর এক্স আর ওর ওয়াই যদি ফার্টিলাইজ করে তখনই একমাত্র পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে আমরা যে জিনিসটা বলবো এই যে আমরা একটু ভিতরে ঢুকে এটা ব্যাপারটা জানবো, কারণ এটা ওপর সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান বিংস এটা তোমাদের বইতে লেখা আছে, আমরা জানবো একটু ভেতরে ঢুকে, সেই জন্য আমি একটু ডিটেলসে পড়িয়ে দিচ্ছি। দেখো লক্ষ্য করে যে এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এখানে দেওয়া আছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। একটা যে আকৃতির ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই ক্রোমোজোমের আমরা জানি দুটো বাহু থাকে, একটা ছোট বাহু একটা বড় বাহু। ছোট বাহুটাকে কিউ বাহু বলে এবং বড় বাহুটাকে এখানে পি বাহু বলে, অর্থাৎ কিউ বাহু পি বাহু। এবার দেখো এই অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে। প্রথমত বাই পোটেনশিয়াল গোনাড বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ উভলিঙ্গ প্রকৃতির গোনাড। এই গোনাডের একেবারে ভিতরের দিকের যে অংশটা সেই অংশটার নাম কি, সেই অংশটার নাম হচ্ছে কর্টিক্যাল রিজিয়ন বা কর্টেক্স। এটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন। আর বাইরের দিকেরটা হচ্ছে মেডুলারি রিজিয়ন। এই কর্টিক্যাল রিজিয়নে এই কর্টেক্স এবং মেডালা দুটো অঞ্চল থেকে ভিন্ন ভিন্ন সেক্সুয়াল অর্গানিজম তৈরি হওয়ার জন্য প্রিকারসার মলিকিউলগুলো থাকছে। অর্থাৎ কর্টেক্স রিজিয়ন থেকে যদি দেখা যায় যে ওই মুলেরিয়ান ডাক্ট বা উলফিয়ান ডাক্ট, এই ব্যাপারগুলো অনেকটা তোমাদের কাছে শক্ত লাগতে পারে, আমি সংক্ষেপে বলে রাখছি, তোমাদের এখন ওই পর্যায়ে লাগবে না যে মুলেরিয়ান ডাক্ট বা উলফিয়ান ডাক্ট এগুলো এই পর্যায়ে লাগবে না, আমি শুধু বলে রাখছি। কর্টেক্স রিজিয়ন বাইপোটেনশিয়াল গোনাড মানে এখান থেকে পুত্র সন্তানের গ্যামেটাঞ্জিয়াল কোষ অর্থাৎ ওয়াই ক্রোমোজোমাল সেলও তৈরি হতে পারে, এক্স ক্রোমোজোমাল সেলও তৈরি হতে পারে। যদি ওয়াই ক্রোমোজোমের মধ্যে এই দেখো ওয়াই ক্রোমোজোম আঁকা আছে, ওয়াই ক্রোমোজোমের ছোট বাহুতে একটা জায়গায় লেখা আছে SRY জিন। এই SRY জিনটা কি, SRY জিনের ফুল ফর্ম হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। এই SRY জিনে কি হচ্ছে না, এখান থেকে এই জিন থেকে এক ধরনের প্রোটিন বেরোয়। সেই প্রোটিন আমরা জানি জিন ইজ দ্য হাউসকিপিং পার্ট অফ দ্য প্রোটিনস। জিনের মধ্যে থেকে মানে জিন অ্যাকচুয়ালি পলিপেপটাইড সংশ্লেষ করতে পারে তথা প্রোটিন সংশ্লেষ করতে পারে। সেই রেসপেক্টে আমরা দেখব SRY জিন থেকে একটা প্রোটিন নাম TDF বা টেস্টিস ডিটারমাইনিং
ফ্যাক্টর, এই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টরের প্রভাবে এই কর্টিক্যাল রিজিয়নের কোষগুলো কী হয়, উদ্দীপিত হয় এবং সেখান থেকে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি তৈরি হতে থাকে, যেমন সেমিনিফেরাস টিবিউল, টেস্টিস বা অন্যান্য যে ধরো সেমিনাল ভেসিকল বা অন্যান্য যে অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ডগুলো আছে এবং পুরুষালী যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার জন্য দায়ী থাকে এখানকার প্রিকারসার সেলগুলো, সেগুলো হচ্ছে কর্টিক্যাল রিজিয়ন থেকে। আর মেডুলারি রিজিয়নের সেলগুলো অ্যাক্টিভেট হলে সেখানে মহিলাদের ক্ষেত্রে ধরো ফ্যালোপিয়ান টিউব বলো, ওভারি বলো, ইউটেরাস বলো, এইগুলো সব হচ্ছে এখান থেকে তৈরি হয়। এখান থেকে যেমন ধরো বালবোইরেথ্রাল গ্ল্যান্ড, ও মেডুলারি রিজিয়ন থেকে ধরো ওই ধরনের বার্থোলিন গ্ল্যান্ড আছে, এই ধরনের গ্ল্যান্ডগুলো এই আলাদা আলাদা রিজিয়ন থেকে তৈরি হয়। তার মানে কর্টিক্যাল যে রিজিয়নটা আছে সেই কর্টিক্যাল রিজিয়ন থেকে সাধারণত ওই ওয়াই ক্রোমোজোমাল উদ্দীপিত হয়ে কী তৈরি হয় না, মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো গ্রো আপ করে। তার মানে আমরা দেখতে পেলাম যে এই ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে এসআরওয়াই জিন, এই এসআরওয়াই জিন যদি অ্যাক্টিভেট হয় তাহলে টিডিএফ নামে এক ধরনের প্রোটিন ফ্যাক্টর প্রডিউস করে। এই টিডিএফ মহিলা হওয়ার বা কন্যা সন্তান হওয়ার যে বৈশিষ্ট্যগুলো বা কন্যা সন্তান হওয়ার যে মেডুলারি রিজিয়ন থেকে যে সেলগুলো ডেভেলপ করবে সেই সেলগুলোকে সাপ্রেস করে রাখে এবং নিজে ডেভেলপ হয়ে যেতে থাকে। সুতরাং আমরা দেখতে পেলাম যে মানুষের ভ্রূণের মোটামুটি ওই ধরো প্রেগনেন্সি পিরিয়ডের 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই বাইপোটেনশিয়াল গোনাড তৈরি হয়ে যায়। 4 থেকে 6 সপ্তাহ মানে ওই ধরে রাখো মোটামুটি 1 মাসের মধ্যে। এবং যদি জননগ্রন্থির এই বাইপোটেনশিয়াল মানে যে গোনাড এর যদি কর্টেক্স রিজিয়নের যদি সেলগুলো অ্যাক্টিভেট হয় তাহলে তারা ডিম্বাশয় গঠন করে। এবং যদি দেখা যায় যে ভ্রূণের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে ওয়াই ক্রোমোজোমের মধ্যে কী থাকবে না, এসআরওয়াই জিন থাকবে। এবং সেখান থেকে আমরা দেখব যে মাতৃদেহ থেকে যে প্লাসেন্টা সেখান থেকে এইচসিজি হরমোনের প্রভাবে হবে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, এর প্রভাবে শুক্রাশয় বা টেস্টিস, সেমিনিফেরাস টিবিউল, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন গঠিত হবে, এইগুলো সমস্ত তৈরি হতে থাকবে। আর যদি ভ্রূণে ওয়াই ক্রোমোজোম না থাকে, ইন অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম the bipotential gonad turns into, or bipotential gonads activate the medullary region cells which ultimately produce the secondary sexual characters of the female body. তার মানে সেখানে ডিম্বাশয় গঠিত হবে, ওভারি গঠিত হবে। এবার যে বলার ব্যাপার যে তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ধরো একটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু তাকে বলা হয় গাইনোস্পার্ম, আর যেটা ওয়াই ক্রোমোজোম বিয়ারিং শুক্রাণু বা স্পার্ম তাকে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম। তাহলে এই অ্যান্ড্রোস্পার্ম না গাইনোস্পার্ম কে এই ডিম্বাণুকে ফার্টিলাইজ করছে তার উপরে ডিপেন্ড করছে কি না সেটা পুত্র হবে না কন্যা সন্তান হবে বাইপোটেনশিয়াল গোনাড থেকে। সুতরাং একটা কথা ভেবে দেখো, এক্স ক্রোমোজোমাল শুক্রাণুটা যাবে না ওয়াই ক্রোমোজোমাল শুক্রাণুটা যাবে? শুক্রাণু কাদের সম্পত্তি? পুরুষদের সম্পত্তি, অর্থাৎ আমাদের ছেলেদের সম্পত্তি। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে পিতাই হচ্ছে মেন লিঙ্গ নির্ধারক রূপে মুখ্য ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ পিতাই মেন হচ্ছে দায়ী। মাধ্যমিকে বহুবার কোয়েশ্চেন এসছে, তোমাদের বই তো আলাদা করে লেখা আছে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা উল্লেখ করো, বা এরমভাবে প্রশ্ন আসে সমাজে মাতাকে দোষ দেওয়া হয় পুত্র সন্তান বা কন্যা সন্তানের মানে জন্ম দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে কিন্তু পিতারাই দায়ী, কারণ পিতার মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে শুক্রাণু এক্স ক্রোমোজোমাল বিয়ারিং হতে পারে আবার ওয়াই ক্রোমোজোমাল বিয়ারিং হতে পারে। যে শুক্রাণুটা ফার্টিলাইজ করবে ডিম্বাণুকে সেটাই হবে হচ্ছে পুত্র না কন্যা সন্তান, তার উপর ডিপেন্ড করছে। যদি এক্স ক্রোমোজোম যদি ফার্টিলাইজ করে ডিম্বাণুকে তাহলে কন্যা সন্তান, যদি ওয়াই ক্রোমোজোম ফার্টিলাইজ করে, কারণ ওয়াই ক্রোমোজোম তো একমাত্র পুরুষদেরই সম্পত্তি, পিতারই সম্পত্তি। সুতরাং পিতার ওপর, পিতার শুক্রাণুর ওপর ডিপেন্ড করেই মানুষের লিঙ্গ নির্ধারণ করা হয়। এরপর আমরা চলে যাব কয়েকটি বংশগত রোগের মধ্যে। তোমাদের বংশগত রোগের রেসপেক্টে দেওয়া হয়েছে দুটো এক্স লিঙ্কড অর্থাৎ এক্স ক্রোমোজোম বহনকারী, যেমন আমরা এটা একটু আগে দেখলাম যে ওয়াই ক্রোমোজোমের দ্বারা লিঙ্গ নির্ধারিত হচ্ছে মানুষের ক্ষেত্রে, ঠিক তেমনি আর একটা ক্রোমোজোম হচ্ছে এক্স ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম আর এক্স ক্রোমোজোম এগুলো সবই হচ্ছে অ্যালোজোম এবং সেক্স ক্রোমোজোম। যে বৈশিষ্ট্যগুলো বংশগত বৈশিষ্ট্য, লিঙ্গ নির্ধারক বৈশিষ্ট্য বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো এক যৌন থেকে আর এক যৌনতে, একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে ট্রান্সফার হয়,
সেই রেসপেক্টে আমরা দেখতে পাবো যে তাদের বলা হয় এক্স লিঙ্কড ইনহেরিটেন্স। অর্থাৎ মেনলি আমরা দেখব এবং আমাদের সিলেবাসও তাই রাখা হয়েছে, এক্স লিঙ্কড ইনহেরিটেন্স যে রোগগুলো বা এক্স লিঙ্কড সংযোজিত যে বৈশিষ্ট্যের ভিত্তিতে যে রোগগুলো বা ডিজিজগুলো হয়। আমাদের অটোসোমাল একটা ডিজিজ দেওয়া হয়েছে সিলেবাসে, যেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। আর এক্স লিঙ্কড ডিজিজ এক হচ্ছে হিমোফিলিয়া, দুই হচ্ছে বর্ণান্ধতা, আর আরেকটা রাখা হয়েছে অটোসোমাল, অর্থাৎ দেহজ লিঙ্গ নির্ধারণ বৈশিষ্ট্য যার ক্ষেত্রে দেখা যায়। এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটাই দেওয়া হয়েছে, যাকে বলে থ্যালাসেমিয়া, ভূমধ্য সাগরীয় রোগ বা মেডিটেরিয়ান ডিজিজ যেটা। তাহলে প্রথমেই আমরা চলে আসছি কোথায়? প্রথমেই আমরা চলে আসবো হচ্ছে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। দেখো, হিমোফিলিয়া যে রোগটা, এই হিমোফিলিয়া রোগটাকে কি বলা? হিমোফিলিয়া রোগটার আর একটা নাম হচ্ছে ব্লিডার্স ডিজিজ। ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছো যে রক্ত তঞ্চন প্রক্রিয়া, ব্লাড কোয়াগুলেশন। এই রক্ত তঞ্চন প্রক্রিয়া মানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে 3 থেকে 5 মিনিটের মধ্যে দেহের কোনো স্থান যদি কেটে যায়, তাহলে সেই জায়গায় আস্তে আস্তে কী হবে না, রক্তপাত হতে শুরু করবে। খানিকক্ষণের মধ্যেই সেই রক্তপাত আবার বন্ধ হয়ে যাবে। হিমোফিলিয়া রোগটার ক্ষেত্রে এটা অবশ্যই একটা এমন একটা বংশগত রোগ বা কনজেনিটাল ডিজিজ, যেটা প্রথম দেখা গেছে রানী ভিক্টোরিয়ার যে ডাইনাস্টিতে, সেখানে দেখা গেছিল। সাধারণত এই রোগটা মেয়েরা বহন করে এবং ছেলেদের ট্রান্সফার হয়। কেন হয় সেটা আমরা দেখব। এটাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। ধরো মায়ের থেকে ছেলেতে, ছেলের থেকে আবার তার মেয়েতে, এরমভাবে যেতে পারে। বা পিতার থেকে গেল কন্যাতে, কন্যার থেকে দেয়া গেল আবার নাতিতে দেয়া গেল। এরকমভাবে ক্রিস ক্রস উত্তরাধিকারের মাধ্যমে সংবাহিত হয় রোগটা। হিমোফিলিয়া এই রোগটাকে ব্লিডার্স ডিজিজ বলা হয়। এখানে দেখা যায় যে রোগীর কোনো জায়গায় কেটে গেলে রক্ত আর জমাট বাঁধে না, ফলে প্রচুর পরিমাণে রক্তপাত হয় এবং লোকটি মারা যেতে পারে। এই যে এক্স ক্রোমোজোমাল জিনের যে মিউটেশনের ফলে এই রোগটা হচ্ছে, আবার বলছি, এক্স ক্রোমোজোমের জিনের মিউটেশনের ফলে এই হিমোফিলিয়া রোগটা ঘটে। রক্ত তঞ্চনের জন্য যে ফ্যাক্টরগুলো দায়ী, সেই ফ্যাক্টরগুলো যদি না থাকে বা অনুপস্থিত হয়, তবে এই রোগটা দেখা যাবে। তাহলে দেখা যাক এই হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা 3 ধরনের হিমোফিলিয়া দেখব। কি কি? হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। দেখো ভালো করে, হিমোফিলিয়া এ বি সি এর আলাদা আলাদা কিন্তু নাম আছে। যেমন হিমোফিলিয়া এ কে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, এটা রানী ভিক্টোরিয়ার পরিবারে দেখা গেছিল এবং রাজকীয় হিসাবে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। এই রোগটা কিসের অভাবে ঘটে? এই রোগটা রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্যকারী ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে হয়। হিমোফিলিয়া বি এর আর একটা নাম হচ্ছে কি? ক্রিসমাস ডিজিজ। এটা কিসের অভাবে হয়? এটা হয় হচ্ছে ফ্যাক্টর 9। এটা হয় ফ্যাক্টর 9 এর অভাব। আর হিমোফিলিয়া সি এটা হয় ফ্যাক্টর 11 এর অভাব। তাহলে আমরা দেখতে পেলাম যে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস,
হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি, এইগুলো কিসের কিসের অভাবে হয়? আগেই বলেছি হিমোফিলিয়া এ হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ফ্যাক্টর 8-এর অভাবে হয়। ফ্যাক্টর 9 তথা এটা হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, আমি লিখে দিচ্ছি, এটা মেনলি হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অভাবে হয়। আর হিমোফিলিয়া সি যেটা, সেটা হয় প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। এই ফ্যাক্টরগুলোর অর্থাৎ ফ্যাক্টর 8-এর অভাবে হচ্ছে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া, ফ্যাক্টর 9-এর অভাবে হচ্ছে হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ, আর ফ্যাক্টর 11-এর অভাবে হচ্ছে হিমোফিলিয়া সি বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। এই ফ্যাক্টরগুলোর অভাবে রক্ত তঞ্চিত হতে পারে না বা জমাট বাঁধতে পারে না, কন্টিনিউয়াস রক্ত বেরিয়ে যেতে থাকে। মনে রাখতে হবে যে এই যে হিমোফিলিয়া যে রোগটা, এই রোগটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন। আমরা পড়ে এসেছি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে ঠিক যেমনভাবে আমরা দেখেছিলাম, আমরা এখানেও দেখব যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সাপ্রেস অবস্থায় থাকে আর প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হতে পারে। দেখা গেছে মহিলারা এক্স ক্রোমোজোমের এই রোগটার বাহক হিসাবে কাজ করে, অর্থাৎ জিনটার বহিঃপ্রকাশ ঘটে না মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যেই দেখা যায়। পুরুষরা আবার হেমিজাইগাস অবস্থায় দেখা যায় বেশি, কারণ পুরুষদের একটাই এক্স ক্রোমোজোমাল আছে আর একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভেট অবস্থা থাকে, একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেট অবস্থা থাকে বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যে এক্স ক্রোমোজোমটা অ্যাক্টিভেট অবস্থায় আছে তার মাধ্যমে কি হচ্ছে না, জিনটা পরবর্তী জেনারেশনে ট্রান্সফার হচ্ছে। সবসময় জানবে পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থা দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে এই রোগটা প্রকাশের বা এক্সপ্রেশনের চান্স বেশ কম, কারণ একটা এক্স ক্রোমোজোমাল নর্মাল হিসাবে থাকে, তাই একটা এক্স ক্রোমোজোমাল ডিফেক্টেড হতেই পারে। আর পুরুষদের ক্ষেত্রে তো এক্স ক্রোমোজোম হলো একটাই তো এক্স ক্রোমোজোম, ওটা ডিফেক্টেড হলে সম্পূর্ণভাবে পুরুষটি ডিফেক্টেড হবেই। অর্থাৎ আমরা দেখলাম যে হেটারোজাইগাস অবস্থায় মানে যদি বলা হয় যে মানে যে জিনটা প্রচ্ছন্ন জিন কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতে মহিলাদের দিয়ে বহিঃপ্রকাশ সম্ভব, হেটারোজাইগাস অবস্থায় নয়, তাহলে পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে মহিলাদের তুলনায় পুরুষরাই হচ্ছে হিমোফিলিয়া রোগে বেশি আক্রান্ত। কারণ ব্যাপারটা হচ্ছে কোনো মহিলাতে হিমোফিলিয়ার জন্য দায়ী যে জিনটা হেটারোজাইগাস অবস্থায় থাকে তিনি রোগাক্রান্ত হন না, কিন্তু রোগটির বাহক হন, ক্যারিয়ার হন। কিন্তু মহিলাদের 50% পুত্র সন্তান রোগে এই রোগটা দ্বারা আক্রান্ত হয় বা সম্ভাবনা থাকে, এবং কন্যা সন্তানদের ক্ষেত্রে, আর পুত্র সন্তানদের ক্ষেত্রে 100% চান্স থাকে। আবার কোনো পুরুষ হিমোফিলিয়া আক্রান্ত হলে তার দেহ থেকে রোগ সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিনটি অর্থাৎ এক্স ক্রোমোজোম তার পুত্র সন্তানের দেহে সঞ্চারিত হতে পারে না, কেবলমাত্র কন্যা সন্তানের দেহে সঞ্চারিত হয়। তার মানে আমি আগেই বলেছি পুরুষের দেহ থেকে কন্যা সন্তানে, আবার কন্যা সন্তানের দেহ থেকে পুরুষের দেহে, এরমভাবে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখায়। অর্থাৎ ধরো রোগাক্রান্ত হিমোফিলিয়ায়, বাবার যে মেয়ে কন্যা হবে বাহক, কারণ বাবা কন্যাকে একটি এক্স ক্রোমোজোম প্রদান করে। আবার কন্যা বাহক হিসাবে তার যখন পুত্র সন্তান হবে, সেই পুত্র সন্তান কিন্তু রোগাক্রান্ত হবে, কারণ পুত্র সন্তান মায়ের কাছ থেকে একটি এক্স ক্রোমোজোম পেয়ে থাকে আর বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পেয়ে থাকে। এখানে ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই, যা ভূমিকা সব এক্স ক্রোমোজোমের। আবার সেই পৌত্র আবার কি করবে না, তার মেয়েকে সে সেই এটা দান করতে পারবে, অর্থাৎ সেই এক্স ক্রোমোজোম আর বাবার থেকে এক্স ক্রোমোজোমটা যায় মায়ের মেয়ের মধ্যে, সেই কারণে এইভাবে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখা যায়। তো আমরা কয়েকটা ক্রস করলেই বুঝতে পারবো। যেমন ধরো কীভাবে করতে হয়, দেখো জিনিসটাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা দেখালেই বুঝতে পারবে। ধরো কোনো পরিবারে বিবাহের সময় দেখা গেল পুরুষটি হচ্ছে ধরো এক্স ওয়াই, তো পুরুষটি হচ্ছে আক্রান্তকে এক্স স্মল এইচ মানে হচ্ছে আক্রান্ত, আর এক্স ক্যাপিটাল এইচ মানে হচ্ছে স্বাভাবিক। এখানে আমি দিলাম এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, অর্থাৎ মহিলা হচ্ছে সম্পূর্ণভাবে স্বাভাবিক
আর পুরুষ হচ্ছে আক্রান্ত। তাহলে বুঝতেই পারছো কী হবে এক্ষুনি ক্রিস ক্রস ইনহেরিটেন্সের ক্ষেত্রে যা বলেছে। এবার আমরা প্রমাণ করে দেখি সেটা কী হচ্ছে। এক্স ক্যাপিটাল এইচ মানে স্বাভাবিক, কিন্তু যদি একটা ক্যাপিটাল এইচ আর স্মল এইচ থাকতো, অর্থাৎ যদি এরকম থাকতো, তাহলে কিন্তু সেটা অবশ্যই বাহক হতো। এবার দেখো তাহলে আমি কি বলতে পারি, আমি বলবো যে এই যে এক্স ক্যাপিটাল এইচ আছে, তাহলে এর সাথে কি ক্রস হবে, তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ হলো, আবার এর সাথে ক্রস হলো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই হলো, এবার এর সাথে ক্রস হলো এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ হলো, আর এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই হলো। তাহলে লক্ষ্য করে দেখো পুত্ররা কিন্তু সব স্বাভাবিক হচ্ছে। মনে পড়ছে একটু আগে ক্রিস ক্রস ইনহেরিটেন্সের ক্ষেত্রে বললাম এই এক্স ক্রোমোজোমটা কন্যার দেহে যাবে। দেখো এরা দুজনেই কিন্তু বাহক রূপে আছে, এরা দুজনেই কিন্তু বাহক, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, অর্থাৎ আমরা বলবো এরা হচ্ছে বাহক কন্যা, বাহক কন্যা, আর এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। তাহলে যতগুলো কন্যা সন্তান হবে যদি আমি তাদের 100% ধরি, তাহলে 100% মধ্যে 100% হচ্ছে বাহক, কেউ কিন্তু আক্রান্ত নয়। বাহক আর আক্রান্তের মধ্যে তফাৎ আছে। তাহলে 100% কন্যা সন্তান, কনক্লুশন কী হবে, কন্যা সন্তান হবে বাহক, আর 100% পুত্র সন্তান হবে স্বাভাবিক। হান্ড্রেড পার্সেন্ট পুত্র সন্তান হবে স্বাভাবিক। এটাকেই ক্রস করতে হয় কীভাবে, এইরকমভাবে করে দেখাতে হয়, অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ আর এদিকে এক্স স্মল এইচ আর ওয়াই, ঠিক যেরকমভাবে চেকার বোর্ড করো ঠিক সেরকমভাবে করে কিন্তু পরীক্ষার হলে দেখাতে হবে। ঠিক আছে, এখানে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এখানে এক্স ক্যাপিটাল এইচ বাই এক্স ক্যাপিটাল এইচ বাই। তাহলে বোঝা গেল এখানে হচ্ছে মেনলি 50% হিসাবে না, যদি টোটাল দেখো তাহলে আক্রান্ত হিসাবে 0%, আর পুত্রদের মধ্যে সবাই সুস্থ আর কন্যাদের মধ্যে সবাই বাহক। এরকম আরও কয়েকটা উদাহরণ আমরা এখন করব।